বিকেলবেলা বেশ একটা কালবৈশাখী হয়ে গেল। ঝড়ের দাপটে কারেন্ট সেই যা চলে গেছে, আসবার আর কোনো নামই নেই। ঝড়ের কারণে রাস্তাঘাট একেবারে ফাঁকা, আশেপাশে তেমন কাউকে চোখেও পড়ছে না। ক্রমাগত এক শীতল হাওয়া বয়েই চলেছে। ভয়ঙ্কর গরমটা কেটে গিয়ে বেশ একটু শীত শীত আমেজ। গ্রামের কয়েকজন রোজকার মতনই আজও আড্ডা জমিয়েছে বিলুদার চায়ের দোকানে। ও, যা একটা কালবৈশাখী হয়ে গেল! সমস্ত পাড়াটা অন্ধকারে ডুবে আছে। আজ আর মনে হয় না কারেন্ট আসবে। কিরে, কেমন ভুতুড়ে ওয়েদার কেষ্ট? তা যা বলেছে রমেশদা, এই ওয়েদার আর তার সাথে বিলুদার হাতের গরম গরম চা আর নিতাই খুড়োর মুখের হাড় হিম করা ভূতের গল্প, ওহো, পুরো জমে যাবে আজকে সন্ধ্যার আড্ডাটা। কি বলো নিতাই খুড়ো, একটা ভূতের গল্প হবে নাকি? সে হবে ক্ষণে। তা বিলু, আজকে গরম গরম চায়ের সঙ্গে কিছু পেঁয়াজি টিয়াজি হবে নাকি? তা তোমরা বললেই হবে। তা বেশ বেশ, তাহলে চার গরম গরম পেঁয়াজি ভাজা শুরু হোক। নিতাই খুঁড়োর আবদার পূরণ করতেই হবে। নাও নাও নিতাই খুঁড়ো, এবারে তুমি একটা গল্প বলা শুরু করো। আজ তোমাদের একটু অন্য রকম গল্প শোনাবো। গল্পটা আমাদের দেশের বাড়ির। গ্রামের নাম প্রতাপদিঘি। আমাদের গ্রামের শ্মশানের ধারেই আছে একটা ভয়ঙ্কর জোড়া পুকুর। ওই পুকুরের নাম ভুল করেও মুখে আনে না ওই অঞ্চলের মানুষজন। ওটা একটা মানুষ খেকো পুকুর। কথিত আছে প্রত্যেক পূর্ণিমার রাতে ওই পুকুরটি জেগে ওঠে। আজ তোমাদের ওই জোড়া পুকুরেরই একটি ভয়ঙ্কর গল্প শোনায় তাহলে। সালটা ছিল ওই 2012-13। প্রতাপদিঘির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে জয়েন করেন কলকাতার ছেলে রাতুল। বয়স ওই রকম 30-এর কাছাকাছি, অবিবাহিত। নতুন চাকরি পাওয়ার পর রাতুল ওই গ্রামে যায়। সঙ্গে কয়েকদিনের জন্য নিয়ে আসে তার ছোট ভাই অতুলকেও। আমাদের গ্রামের দিকে বাড়ি ভাড়া পাওয়া অতটা সহজ ব্যাপার নয়। গ্রামের বেশিরভাগ মানুষজন চাষাবাদ করে, ছোট ছোট কুটির বানিয়ে থাকে। তারা কেই বা বাড়ি ভাড়া দেবে। তবুও হেডমাস্টার দীনেশ বাবুর চেনা জানায় একটা ফাঁকা বাড়ির সন্ধান পেয়ে সেই বাড়িতেই উঠল রাতুল। বাড়িটা পরিত্যক্ত হলেও বেশ পুরনো দিনের। জমিদার বাড়ির সাথে লাগোয়া একটি একচালার বাড়ি। অনেক বছর আগে জমিদার বাবু মারা গিয়েছিলেন। তেনার মৃত্যুর পরে জমিদার বাড়ি একেবারে ফাঁকা হয়ে গেছে। কেউ আর সেখানে থাকে না। আর জমিদার বাবুর ছেলে পুলে নাতি নাতনি সবাই বর্তমানে এখন কলকাতায় থাকে। সেখানেই তারা চাকরি করে। মাঝে মধ্যে জমিদার বাবুর মেজ ভাই অর্থাৎ মেজ কর্তা ওই 2-1 দিনের জন্য ঘুরতে আসে এখানে। জমিদার বাড়ি দেখাশোনার জন্য কেবল একজন বয়স্ক মহিলা, যার নাম মঙ্গলা, উনি থাকতেন। গ্রামের সবাই তাকে এক ডাকে মঙ্গলা মাসি নামে চিনত। গ্রামের হেডমাস্টার মশাই সেই মঙ্গলা মাসির সাথে কথা বলিয়ে ওদের থাকার ব্যবস্থা করে দেয়। এই যে বাবু, আপনাদের ঘর আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি। খাবারের জন্য চিন্তা করবেন না, আমি রোজ দুবেলা খাবার দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে। খাবারের জন্য তুমি অত চিন্তা করো না। বাহ 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 বাহ, এ তো দেখছি বেশ বড় সড়ো ঘর। কি বলিস অতুল? হ্যাঁ রে দাদা, বেশ খোলামেলা। একটা কথা বলি বাবু,
দিন থাকতে থাকতে আপনি বাড়ি ফিরে আসবেন তো রোজ? হ্যাঁ, তা তো আসবো, কিন্তু কেন বলো তো? সন্ধে হলে এখানে নিশি ডাকে গো বাবু। ও কতজন রে যে খেয়েছে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো, কি বলিস অতুল? না রে দাদা, এখানে এমন ঘটনা ঘটে রে, তুই যতই হেসে উড়িয়ে দিস না কেন, আমি শুনেছি এখনও গ্রামেগঞ্জে এই ধরনের ঘটনা ঘটে। তা মানা না মানা আপনাদের ব্যাপার বাবু। আমরা বাবু মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা এসব মানি। আচ্ছা, এখন আমি যাই, বেলা পড়িয়ে এলো। পূর্ণিমা লাগিয়ে যাবার আগে আপনাদের খাবারটা দিতে হবে আজ। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আমাদেরও খিদেও লেগেছে বেশ। আজ তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা লম্বা ঘুম দেব। সারাদিনে শরীরের ওপর থেকে যা ধকল গিয়েছে, উফ। এরপর বেশ পরিপাটি করে খাবার দাবার সেরে ওই রাত 11:30 নাগাদ শুয়ে পড়ল রাতুল ও অতুল। কিন্তু মাঝরাতে কেমন একটা আওয়াজ এক নাগাড়ে ভেসে আসছে পূর্ব দিকের জানালাটা থেকে। কাঠের জানালায় কেউ যেন টোকা মেরে মেরে ডাকছে। সেই শব্দে ঘুম ভেঙে যায় রাহুলের। পাশে অতুলও তখন গভীর ঘুমে আচ্ছন্ন। অতুলকে কি একবার জাগাবে সে, নাকি চুপচাপ সে শুয়ে পড়বে? কিন্তু কৌতূহল বড় নেশার বস্তু। ঘরের বাইরে কে রয়েছে এত রাতে? রাহুল ঘরের দরজা খুলে বাইরে বের হয়। বাইরেটা একেবারে নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর কেউ কোথাও নেই। পূর্ণিমার গভীর রাত, হঠাৎ ওই ঝিঁঝি পোকার ডাকের মাঝে এসো, রাতুলের কানে এসো আমার একটা কাছে। শব্দ আসে, এসো রাতুল। একটি নারী কণ্ঠ। রাতুল, সে এসো। বলছে, এসো আমার কাছে। এসো রাতুল, এসো আমার কাছে। এসো রাতুল। মেয়েটির ডাকের সঙ্গে সঙ্গে চারিদিকে যেন ছেয়ে যায় তীব্র মহময় একটি গন্ধ। মাথা অবশ হয়ে যায় রাতুলের। সে দেখে হঠাৎই তার সামনে উদয় হয়েছে এক নারী মূর্তি। তারই দিকে তাকিয়ে বারবার তাকে ডেকে চলেছে। রাতুল, এসো। এসো আমার কাছে। এসো রাতুল। রাতুল কাঠের পুতুলের মতো ঝোপঝাড় পেরিয়ে ক্রমশ এগোতে থাকে তার পেছনে পেছনে। ধান জমির মধ্যে জমে থাকা কুয়াশায় আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে রাতুল। এরই মধ্যে কুকুরের তীব্র চিৎকারে ঘুম ভেঙে যায় মঙ্গলা মাসির। পাড়ার সবকটা কুকুর অস্থির হয়ে চিৎকার শুরু করেছে একসাথে। সেই চিৎকারে যেন তোলপাড় হয়ে যাচ্ছে মাঝরাতের নিস্তব্ধতা। নিশতি রাতে কুকুরের এই রকম চিৎকার, এ তো মোটেই ভালো কিছুর লক্ষণ নয়। পড়ি মড়ি করে ছুটে যায় মঙ্গলা মাসি। রাতুলের ঘরে গিয়ে দেখে ঘরের দরজা খোলা, রাতুল সেখানে নেই। একা অতুল বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। এদিকে সর্বনেশ হয়েছে গো বাবু, এদিকে সর্বনেশ হয়েছে। কে 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 মঙ্গলা মাসি? এত রাতে কি কি হয়েছে? এ কি, দাদা কোথায়? সর্বনেশ হয়ে গেছে গো ছোট দাদা বাবু। নিশি, সেই নিশি বলেছিলুম না, নিয়ে গেছে দাদা বাবুকে। শিগগির চলুন ছোট দাদা বাবু, এখনো সময় আছে, এখনো সময় আছে। জঙ্গলের পথ ধরে ছুটতে থাকে মঙ্গলা মাসি আর অতুল। দাদা, বড় দাদা দাদা! বাবু, বড় দাদা বাবু। ওদিকে রাতুল তখন পৌঁছে গেছে জোড়া পুকুরের ঘাটে।
তার পায়ের ফুট দুয়েক নিচে জোড়া পুকুরের গভীর জল। কতটা গভীর তা কেউ জানে না। রাতুল সেখানে দাঁড়িয়ে আছে চুপচাপ, কাঠের পুতুলের মতো, যেন কারোর নির্দেশের অপেক্ষা করছে সে। ক্রমাগত পুকুরের দিকে এগোতে শুরু করেছে সে। আর সেই নারী মূর্তি মাঝ পুকুরের জলে কোমর অবধি ডুবে দুহাত বাড়িয়ে তাকে ডাকছে। রাতুল এখন সম্পূর্ণ জ্ঞান শূন্য। সে এখন তার নিজের বশে নেই। এখন সম্পূর্ণ সে নারী মূর্তির কথায় তার দিকে ক্রমশ এগোতে লাগলো। পুকুরের মধ্যে নামতে যাবে, ঠিক সেই সময় এক সজোরে ধাক্কা খেয়ে রাতুল ছিটকে পড়ে গেল। পরের দিন অনেক বেলায় ঘুম ভাঙল রাতুলের। গরম চা পেটে পড়তে একটু সুস্থ হয় রাতুল। সেই দিনই মঙ্গলা মাসি সব কথা তাদের বলল। কাল রাতে যদি আর কয়েক মিনিট দেরি হতো তাহলে আজ হয়তো রাতুল আর জীবিত থাকতো না। কিন্তু মাসি, তার হাত থেকে কি কোনো রকম বাঁচার উপায় নেই? আচ্ছা মাসি, কে এই নারী মূর্তি, আর কেনই বা নিশির ডাকে সবার প্রাণ যায়? আজ থেকে প্রায় অনেক বছর আগে এই জমিদার বাড়ির অনেক নাম ডাক ছিল। যেমন জমিদার বাড়ির নাম ডাক ছিল, এমন জমিদার বাড়ির নাম শুনলে সবাই ভয়ে কাঁপতো। আমার বয়স তখন 18 বছর। আমি আর আমার মা জমিদার বাড়ির আশ্রয় নিয়েছিলাম। বাবা মারা গিয়েছিলেন তখন আমি খুব ছোট। পেটের জ্বালায় মা আর আমি জমিদার বাড়িতে কাজ করে খেতাম। এই জমিদারের অনেক জমি ছিল, সে খেতে আমরা চাষ করতাম আর দুবেলা দুমুঠো খাবার জন্য পড়ে থাকতাম এই জমিদার বাড়িতে। কিন্তু জমিদার প্রতাপ নারায়ণ, তিনি অনেক লোভী মানুষ ছিলেন। গ্রামের মানুষদের কাছে জোর করে খাজনা নিতেন। গ্রামের মানুষজন খাজনা না দিতে পারলে তাদের কঠিন সাজা দিতেন। এইভাবে একদিন গ্রামের এক ব্রাহ্মণ পরিবারের একটি লোক খাজনা না দিতে পারায় তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার মেয়ে মোহিনীকে জোর করে বিয়ে করেছে। আর বিয়ের দিন রাতে জমিদার বাবু মোহিনীকে মেরে ওই জোড়া পুকুরে ভাসিয়ে দিয়েছিল। ঠিক তারপর থেকে এই অত্যাচার শুরু হয়েছে। রাত হলেই মোহিনী একজনকে তার নিজের রূপের মায়া জালে ফাঁসিয়ে তাদের প্রত্যেককে নিয়ে গিয়ে ওই জোড়া পুকুরের জলে ডুবিয়ে মারে। একজনের পাপের কারণে আজ গোটা গ্রামটা অভিশপ্ত হয়ে উঠেছে। ওই সময় থেকে আজও প্রতাপদিঘির মধ্যে ওই নিশির ডাক অনেক গভীর রাতে গ্রামের নতুন মানুষদেরকে আকর্ষণ করে। আর যারা ওই মোহিনীর কবলে পড়ে তারা কেউ প্রাণে বাঁচে না। নিতাই খুঁড়োর মুখে এমন হাড় হিম করা ভূতের গল্প শুনে আমাদের গাটা ছমছম করে উঠল। আপনাদের যদি নিতাই খুঁড়োর গল্প ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের করে জানাবেন।